গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বারোবাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে। এই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল ভূতে পেয়েছিল, কিন্তু বারোবাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায়। ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভোগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। ভূত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি বৈশাখী বলছি। তোমাদের কণ্ঠে বৈশাখীতে আমি স্বাগত জানাচ্ছি। কি বাদামি না হতো শ্রী পরামাণিকের বাগানে! রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল স্কুলের মাস্টার। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেই জন্য আমরা বলি তুঁততলা স্কুল। দুইজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই ওর একটা হাঁড়ির দোকান, তাই তার নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টারমশাইরা দুইজনই ঘুমাতেন। আমরা নিজেদের ইচ্ছা মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টারমশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমন হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেকটা দূরে। আমরা মতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, আরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পরামাণিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এই সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামাণিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝাঁঝাঁ করছে। শরৎকাল, রোদের তেজও বেশি। গত বর্ষার আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়িপথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানে সব অংশে কিন্তু যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারা ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে। খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না। যা বা পাওয়া গেল ইঁট দিয়ে ছেঁচে তার শাঁস বের করার মতো ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার ওপর দিয়ে শেয়াল চলে গেল। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কী ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশ বন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকটা ঢিপ ঢিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বারোবাগদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বারোবাগদিনীই বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে।
বারো বাগদিনীর বাড়ি আমাদের গাঁয়ের গোঁসাই পাড়ায়। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকতো। কেউ ছিল না তার। পালমশায়ের বাড়ি ঝিগিরি করতো অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না। মাস দুই আগেকার কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে শ্মশানে, বাঁশবনে। শেয়াল কুকুর তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বারো বাগদিনীর মতো। সকলে বললে জ্বরের ঘোরে বাঁওড়ে জল তুলতে গিয়ে বারো মরে গিয়েছে। সেই বারো বাগদিনী আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তা দিয়ে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বলল, কি হয়েছে রে, এমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর, বারো বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়াতলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে, আমি দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট করে বাগদিনী। দূর হ, চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যা কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাইকলু বললে, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড় দেরি হয়ে যাবে। ততক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো? সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর সব মিথ্যা কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতি দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চালি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙল। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙল, কিন্তু সে কথা বলবে কে? তার রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো ছড়ছড় হয়ে কাঁপছি। এদিকে বারো বাগদিনী, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা আমি ত্যাগ করলাম। বললাম, মাস্টারমশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। ওই সব পরামানিকদের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত, সেই যারা। বুঝলাম বাঁদর। কোথায় ভূত? কী রকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমার সমর্থন করলে। আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এখুনি ভূত ডেকে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিককে? আরে ওই শ্রীশ পরামানিকের বাবার নাম, ওদেরই তো বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি টিকটিকি জল পোড়া তেল পোড়া সব বিশ্বাস করতেন। গভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা,
এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না? ভূত এমন কি লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলো। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে নাকি? ওরা কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, চলুন না, দেখে আসতে গিয়ে কীরকম একটা কাণ্ড, যেতে দোষ কি, চলুন না দেখে আসি। আমরা সকলেই তো এইটাই চাই। এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হবে, সেই দিকে আমাদের ঝোঁকটাই তো বেশি। যা হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পিছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাড় ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অমলিন, অতি দুর্গন্ধ ক্যাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড় টাক জল, এক রাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিন আগেকার খাওয়া। এক রাশ কাঁচা তেঁতুলে ছিবড়ে, পাকা চালতা ছিবড়ে, শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধ 12 বাগদিনী মরে পড়ে আছে। খানিকক্ষণ আগেই মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে 12 বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে, কে বলবে? ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু 12 বাগদিনী মরেছে অনাহারে, শীর্ণতায়। ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ার জ্বরে ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে? 12 বাগদিনীর এ আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এ গল্প আমি শোনালাম। তোমাদের যদি ভালো লাগে তোমাদের নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এ গল্প শেয়ার করো, আর মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এ গল্প তোমাদের কেমন লাগলো। পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।